একটা রাজনৈতিক দল ছিল, যে রাজনৈতিক দলের চিন্তা চেতনা কিছু এখানে আলোচনার মধ্যে আসছে। এখানে সবাই খুব মূল্যবান বক্তব্য দিয়েছেন। জোনায়েদ সাকিও যে কথাটা বলেছেন তার সাথে আমি কিছুটা সংযোজন করব। আমি যেটা বলতে চাই যে মুক্তিযুদ্ধ ৭১-এর বেশি সময় আগে না, প্রায় ১.৫ দশক হবে। তার আগে এই বাংলাদেশের যারা সেই সময় তৎকালীন জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, প্রায় সবাই পাকিস্তানের স্বাধীনতার জন্য তারা লড়াই করেছিল, পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। বুঝতে হবে বিষয়টা। কাজে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নটা যখন আসে, অনেকের কাছে সেটাও কিন্তু পূরণ হয়ে যায় না। তাই যুদ্ধের মধ্য দিয়ে সেই সময় সিরাজুল আলম খান এই ছাত্র রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। পাশাপাশি মাওলানা ভাসানীর যে সমস্ত ছাত্র সংগঠন ছিল তারাও যুদ্ধের প্রশ্নে নিজেদের বক্তব্য পরিষ্কার করেছিলেন। আর আওয়ামী লীগের মধ্যে যে দুইটা ভাইটাল শক্তি আন্দোলনে কাজ করতে পারে সেটাও সিরাজুল আলম খান চিন্তা করেছিলেন। একটা হলো শ্রমিক, আরেকটা হলো কৃষক। এই শ্রমিক লীগের জন্ম কিন্তু সিরাজুল আলম খান দিয়েছেন, এই কৃষক লীগের জন্ম কিন্তু সিরাজুল আলম খান দিয়েছেন। এখানে আরেকটা সুব্রত চৌধুরী একটা নাম বলে গেছেন, আবুল কালাম আজাদ, শিক্ষকদের নেতা। এটাও কিন্তু সিরাজুল আলম খান সেই সময় আবুল কালাম আজাদকে দিয়েই সংগঠিত করেছেন। যখন এক সময় এমন একটা সময় গেছে আওয়ামী লীগের অফিসে কুপি জ্বালানোর মতো কেউ ছিল না, আমেনা বেগম করতেন। আর সেই সময় সিরাজুল আলম খান ছিল সবচেয়ে বড় ভরসা। কখন সিরাজুল আলম খান আওয়ামী লীগ অফিসে যাবেন? সেই সময় আন্দোলনের কোন কর্মসূচি যদি দেওয়া হতো বা হরতালের কর্মসূচি যদি দেওয়া হতো, তাহলে সিরাজুল আলম খান ছাড়া সেই হরতাল সফল করার মতো কেউ ছিল না, ছিল না। আজকে আদমজি, যে আদমজির উল্লেখযোগ্য ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধ পূর্ব আন্দোলনে, এই সিরাজুল আলম খান ছিলেন তার প্রাণ ভ্রমণ। সেই আদমজি, এই তেজগাঁ, এই টঙ্গী, এখানে টঙ্গী থেকে জাফর ভাইয়েরও কিছু ভূমিকা ছিল। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সত্যিকার অর্থে আন্দোলন মুখী করে তোলার জন্য সবচেয়ে বেশি ভূমিকা ছিল সিরাজুল আলম খান। এবং ওইটার সাথে ছিল যারা ওই যে কি বলে ওই কমিটি যেটা করছিলেন নিউক্লিয়াস, সেটা তারা জড়িত ছিলেন। কিন্তু বলবো যে সিরাজুল আলম খানের চিন্তা চেতনা এবং তার কর্মের মধ্য দিয়েই কিন্তু সেটা সম্ভব হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পরে একটা দেশে মুক্তিযুদ্ধ হয় বা বিপ্লব হয়, মাসে মাসে বছরে বছরে যুগে হয় না, দীর্ঘদিনের একটা চূড়ান্ত পর্যায়ে এসে বিপ্লব বা যুদ্ধ হয়। আর সেই যুদ্ধের পরে বা বিপ্লবের পরে সেই বিপ্লবের থেকে বের হয়ে আসা শক্তিটাকে দিয়েই কিন্তু সেই দেশটাকে গড়ে তোলা হয়। কিন্তু আমরা কি দেখলাম? মুক্তিযুদ্ধ শেষ করলাম, যুদ্ধ শেষ করার পরে আসলাম, বলো অস্ত্র জমা দিয়ে দাও, তোমাদের দায়িত্ব শেষ। আমরা জমা দিয়ে দিলাম অস্ত্র। কিন্তু কি দেখলাম? আমাদের যে কারণে যে স্বপ্ন নিয়ে যুদ্ধ গেলাম, সেই স্বপ্নের তো কোনো পূরণ হলো না। শুধু মুসলিম লীগের সাইনবোর্ড পাল্টায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগলো, পাশাপাশি আরো কিছু নামের পরিবর্তন হলো, কিন্তু মানুষের ভাগ্যের তো কোনো পরিবর্তন হলো না। ভাগ্যের তো পরিবর্তন হলো না। ওই কারণটা এটাই, আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি যে আমরা সেই সময় চেয়েছিলাম যে আমরা যারা যুদ্ধ করেছি আমাদেরকে যেই গড়ায় কাজে
এবং সেই সময় সকল যুদ্ধের মধ্য দিয়ে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তিকে প্রদান করে জাতীয় সরকার গঠিত হোক। সিরাজুল হক খান সেটাই চেয়েছিলেন, কিন্তু সেটা না। আওয়ামী লীগ আর শেখ মুজিব, এর বাইরে আর কিছু নাই, এর বাইরে আর কিছু নাই। এটাকে পুঁজি করে করতে হবে, কারণ এটা কারণ এটা আমি যারা পরিষ্কার বলতে চাই, যদি মুক্তিযুদ্ধ কন্টিনিউ করত, যদি ওই সময় ৭১ যদি শেষ হয়ে না যেত, কয়েক বছর যদি চলতো, এই আওয়ামী লীগ যুদ্ধের পরে ক্ষমতায় কোনোভাবে আসতে পারত না। এই মুক্তিযুদ্ধে আমরা যারা ফিল্ডে ছিলাম, মুক্তিযুদ্ধের ফিল্ডে যারা নেতৃত্ব দিয়েছে, এই দেশের নেতৃত্ব তারাই আসত। এই কারণে আমি বলি, সবসময় বলি যে যুদ্ধকে শর্টকাট করেই আওয়ামী লীগকে ক্ষমতা আনার ব্যবস্থা করা হয়।